আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 12ই আগস্ট 2026। এই আগস্ট এই আগস্টে আমি গত 10 তারিখের এসএসসি রেজাল্ট সম্পর্কে কিছু কথা বলছি। আমাদের এই এসএসসি পরীক্ষায় প্রায় 18-19 লাখ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল, যার মধ্যে প্রায় 7 লাখ ফেল করেছে। এই 7 লাখ ছাত্রছাত্রী নিহাত কম নয়, বিশাল একটা পরিমাণ। অর্থাৎ 62% ছাত্রছাত্রী পাস করেছে, বাকি 38% ফেল করেছে। এই ফেলের পরিমাণটা একটি দুর্ভাগ্যজনক জাতির জন্যে। এই ছাত্রছাত্রী শুধু পরিবারের বোঝা নয়, এটি দেশের বোঝা, দেশের সম্পদ। ছাত্রছাত্রীরা দেশের সম্পদ, তরুণ প্রজন্ম দেশের সম্পদ। এই তরুণ প্রজন্ম যদি ব্যর্থ হয়, দেশ ব্যর্থ হয়ে যাবে। তাহলে আমাদের এই ছাত্রছাত্রীদেরকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি? পাশের হার ন্যূনতম গত কয়েক বছর ধরে যেভাবে করে আসছে, সেটা হয়তো হয়নি। বিভিন্ন কারণবশত এইবার এসএসসি পরীক্ষার্থী ছাত্রদেরকে বিভিন্ন সমস্যা ফেস করতে হয়েছে। 24 আন্দোলন, তার পূর্বে সিলেবাস নিয়ে সমস্যা, এবং মাঝখানে অন্তর্বর্তী সরকার, তাদের নিয়ে সমস্যা, এবং শেষ সময় নির্বাচিত সরকার এসে শুধুমাত্র কড়াকড়িভাবে পরীক্ষা নিয়ে ছাত্রদেরকে বিপর্যয় করে দিল। কড়াকড়ি হবে, এটি পরিকল্পিতভাবে তাদেরকে আগে ডেভেলপ করতে হবে। ছাত্রছাত্রী আগে তাদের পরিকল্পনা মাফিক ডেভেলপ করতে হবে, তাদেরকে আগে দিতে হবে, তাদের জ্ঞান অর্জনের সুযোগ করে দিতে হবে, তারপরে তাদের কাছ থেকে আদায় করতে হবে। আমরা সে জায়গায় ব্যর্থ হয়েছি। যাই হোক, গত কয়েক বছর ধরে যে শিক্ষা পাশের হার ছিল, সেটা থেকে এই যে পরিবর্তন, এটা একটা বৈষম্য। অর্থাৎ 10 বছর, 15 বছর, 5 বছর, 7 বছর আগে ছাত্রছাত্রীরা যে সুযোগ পেয়েছে, যে লেখাপড়া করে পাশ করে গেছে, তারা ইউনিভার্সিটি অন্য অন্য জায়গায় অবস্থান করছে, এখন সেই একই লেখাপড়া থেকে তারা বঞ্চিত হচ্ছে, নতুন ছাত্ররা বঞ্চিত হচ্ছে। এটা একটা বৈষম্য। এই বৈষম্য থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। অর্থাৎ আমাদের পাশের হার ন্যূনতম যেন 70, 80, 90% থাকে, সেদিকে নজর রাখতে হবে। প্রতি বছর বিশাল আকারে ছাত্র ফেল করলে সেই ফেল করা ছাত্র থেকে বিশাল অঙ্ক ঝরে পড়ে, তারা আর সামনের দিকে এগোতে পারে না। কারণ এই ফেল করা ছাত্রদের বেশিরভাগই হলো নিম্নবিত্ত, মধ্যবিত্ত, কৃষক এবং গ্রামীণ ছেলেমেয়ে। শহরে ন্যূনতম ছেলেমেয়ে আছে যারা হয়তো চাকরিজীবী, কর্মজীবী বা বিভিন্ন পেশার বাবাদের সন্তান, কিন্তু বেশিরভাগটাই হলো নিম্ন শ্রেণী বা মধ্যবিত্ত শ্রেণীর, যাদের শিক্ষা খাতে অতিরিক্ত খরচ করার সুযোগ নেই। তাদের অতিরিক্ত গণিত শিক্ষা, ইংরেজি শিক্ষার জন্য অতিরিক্ত শিক্ষক বা অর্থ অপচয় করার সুযোগ ছিল না। তাদেরই সন্তানরা মূলত এই ফেলের আওতায় এসেছে। এখন এখানে প্রশ্ন, এই দুইটি সাবজেক্ট বা একটি সাবজেক্টের উপর বেস করে একটি ছাত্রের ভবিষ্যৎ আমরা কীভাবে কল্পনা করব, তার সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে কি থাকবে না, তার ভবিষ্যৎ কীভাবে গড়ে উঠবে, সেটা আমরা কি একটি মাত্র গণিত, একটি মাত্র ইংরাজি বা যে কোনো একটি সাবজেক্টের উপর নির্ভর করে তার জীবনটা কি ধ্বংস করে দিতে পারি? না, সেটা পারি না। আমাদের অনেক মেধা আছে, বিভিন্ন খাতে মেধার প্রকাশ আছে, শুধু গণিত বা ইংরাজি এইসব বিষয়ের উপর আমরা কল্পনা করতে পারি না। আমাদের এই 7 লক্ষ ফেলের মধ্যে প্রায় 3 লাখের উপরে, অর্থাৎ 50% ছাত্রছাত্রী গণিতে ফেল করেছে। আর এটার কারণ 1 নম্বর হলো গণিতের সিলেবাস। এই গণিত সবার জন্য প্রযোজ্য কিনা, যে আর্টস পড়ে, যে কমার্স পড়ে, বা একেবারে সাধারণ যার হয়তো উচ্চ লেখাপড়ার কোনো সুযোগ নেই, তার ক্ষেত্রে এই গণিত কতটুকু প্রযোজ্য। যেখানে আমরা দেখি বীজগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি এবং পরিসংখ্যান, এই সবগুলোর ব্যবহার সাধারণভাবে আমাদের জীবনে নেই। আমাদের ক্লাস 8 পর্যন্ত যে সাধারণ গণিত, সেই গণিতটি আমাদের জন্য যথেষ্ট, এবং সেই আলোকে ক্লাস 8-এর আলোকে যদি আমরা ক্লাস 9-10 কোনো গণিত, সাধারণ গণিত রাখি,
সেটা হয়তো আলাদা বিষয়, কিন্তু বিজ্ঞান ভিত্তিক সাবজেক্টের মধ্যে যে গণিত, সেই গণিত বর্তমানে যে ক্লাস 9-10 যে গণিত, সেই গণিত মূলত বিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্য। তো এই বিষয়ে সরকারের নির্দিষ্ট নীতিমালা গ্রহণ করা উচিত। এই ধরনের সাবজেক্ট, এই ধরনের গণিত সবার জন্য প্রযোজ্য কিনা এটা নিয়ে একটি অবশ্যই গোল টেবিল বা কমিশনের মাধ্যমে এগুলো আলোচনা করা উচিত। যেই গণিত সবার জন্য প্রযোজ্য নয়, সেই গণিতের কারণে ফেল হচ্ছে লক্ষ লক্ষ ছেলেমেয়ে, এর থেকে মুক্তির উপায় কী, এগুলা নিয়ে অবশ্যই আলোচনায় আসতে হবে। যাই হোক, আমি এই মুহূর্তে এই ফেল করা ছাত্রদের মধ্যে একটি সুযোগ করে দেওয়ার পথ করছি। এই সুযোগটি হলো, 1 নম্বর, সরকার ইতিমধ্যে খাতা চ্যালেঞ্জ করার, বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ করে দিয়েছেন। এতে যেসব পরিবর্তন হবে তা তো হবে। সেকেন্ড, আমরা ন্যূনতম একটি সাবজেক্ট ফেল করেছি বা 2টি সাবজেক্ট ফেল করেছি, যাদের ন্যূনতম 10 মার্ক গ্রেস দিলে পাস করতে পারে, অর্থাৎ 33-এর জায়গায় 23 থেকে যদি আমরা ধরে নিতে পারি, এসব করার পরে যতগুলো ছাত্র পাস করতে পারে সেই ছাত্রদেরকে আমাদের পাস করে পরের বছরে লেখাপড়া করার সুযোগ করে দেওয়া উচিত। যে ছাত্র 9টি সাবজেক্ট 10টি সাবজেক্ট পাস করলো, তার কাছে এই 10 মার্কের কারণে একটি জীবন, একটি বছর পিছিয়ে যাবে, এটা আমরা ধরে নিতে পারি না। এটা একটা পার্ট। তাহলে আমরা যে কোনো একটি সাবজেক্ট বা 2টি সাবজেক্টের উপর বা যে কোনো বিষয় একটা সাবজেক্ট ফেলকে আমরা যদি ধরি, যারা একটা সাবজেক্ট ফেল করেছে কিন্তু 10 নম্বর সংযোগ করলে তার পাস হওয়ার সম্ভাবনা আছে, বা 2টি সাবজেক্ট ফেল করেছে 10 নম্বর সংযোগ করলে পাস হওয়ার সম্ভাবনা আছে, সুযোগ আছে, তাহলে আমরা সেই ফর্মুলাটা ব্যবহার করতে পারি। দ্বিতীয়, দ্রুততম সময় যারা 1, 2, 3টি সাবজেক্ট ফেল করেছেন তাদের দ্রুততম সময় রেফার্ড সিস্টেমে, অর্থাৎ 3 মাসের মধ্যে পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করে তাদের পাশের সুযোগ করে দেওয়া উচিত। এতে তারা রেগুলার হিসাবে পরবর্তী বছরে একাদশ শ্রেণীতে লেখাপড়া করার সুযোগ পাবে। 3 নম্বর, যারা একান্তই 4টি, 5টি, 7টি বিভিন্ন সাবজেক্ট, একাধিক সাবজেক্ট ফেল করেছেন, তাদেরকে হয়তো রেগুলার বেসে আগামী বছর যে পরীক্ষা হবে জানুয়ারি ডিসেম্বরে, সেই পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া যেতে পারে। এভাবে আমরা একাধিক সিস্টেম অবলম্বন করে আমাদের এই ফেলের হারটাকে কমিয়ে আনতে পারি, শিক্ষার হার বৃদ্ধি করতে পারি, এবং পরবর্তী এসএসসি, এইচএসসি লেভেলের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন নিয়ে এবং এমনভাবে আনতে হবে যেন শিক্ষা ব্যবস্থায় এই ফেলের পরিমাণটা কমে যায়। কী ধরনের বই লিখলে, কী ধরনের বই প্রশ্ন করলে, কী ধরনের প্রশ্ন বোর্ড ভিত্তিক হলে সেই প্রশ্নগুলো অনায়াসে দিয়ে তারা তাদের মেধার পরিচয় দিতে পারে এবং পাশের হারটা উন্নত গ্রহণযোগ্য পর্যায়ে যেতে পারে। আরেকটি বিষয়, বিভিন্ন বোর্ডের পরীক্ষার্থীরা বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন, রেজাল্ট বিভিন্ন রকম। আমরা সারা দেশে বিভিন্ন বোর্ডের প্রশ্ন, একই প্রশ্ন যদি করতে পারি, সেই ক্ষেত্রে পাশের হার কোন বোর্ডে কীরকম আছে সেটা আমরা বিবেচনা করতে পারি। কিন্তু ভিন্ন ভিন্ন বোর্ডের প্রশ্ন ভিন্ন, পাশের হারও ভিন্ন হয়ে যাচ্ছে। এতে কোনো বোর্ডের পরীক্ষা সহজ, কোনো বোর্ডের কঠিন। সহজ কঠিনের কারণে কোনো বোর্ডের রেজাল্ট ভালো, যেমন ঢাকা বোর্ডের 70% পাস করেছে, অথচ ময়মনসিংহ, দিনাজপুর তারা 57-58% পাস করেছে। এখানে একটি বিশাল বৈষম্য তৈরি হয়েছে। অর্থাৎ একই প্রশ্ন সকল বোর্ডে যদি হয় এবং সেই ক্ষেত্রে যদি পাশের হার ভিন্ন হয়, সেটা হয়তো একটা গ্রহণযোগ্য, যে না, আমরা একই প্রশ্নের উত্তর দিয়ে এই বোর্ডে পাশের হার পেয়েছি, এই বোর্ডে পাশের হার কম। কিন্তু ভিন্ন ভিন্ন বোর্ডের ভিন্ন ভিন্ন প্রশ্নের ক্ষেত্রে পাশের হার তাহলে আমরা ভিন্নতাকে ধরে নিতে পারি না। তখন নির্দিষ্ট করে দিতে হবে যে বোর্ডে যেভাবে প্রশ্ন করুক তাদেরকে 80% পাস করতে হবে। তাহলে ভিন্ন ভিন্ন প্রশ্নের কোনো অবকাশ থাকলো না। যেভাবেই প্রশ্ন করেন তাদেরকে 80% পাস করাইতে হবে, 80, 75 বা 80, 90 এরকম একটা নির্দিষ্ট টার্গেটে পাস করাতে হবে, সে যেভাবেই প্রশ্ন করে। কিন্তু যদি সেটা না হয়, ভিন্ন ভিন্ন প্রশ্নে কোনো বোর্ডের পরীক্ষা কখনো ভালো হবে, কোনো বোর্ডের পরীক্ষা কখনো খারাপ হবে, এতে ছাত্রদের মধ্যে বৈষম্য তৈরি হবে। কেউ ভালো লেখাপড়া করেও ফেল করবে, আর কেউ খারাপ লেখাপড়া করেও পাস করবে। খারাপ লেখাপড়া করে ইউনিভার্সিটিতে যাবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আবার কেউ ভালো করেও ফেল করে বসবে বা
রেজাল্ট ভালো হবে না, গ্রেড ভালো হবে না, তখন সে উচ্চশিক্ষায় ভালো কিছু করতে পারবে না। এই বৈষম্য দূর করার জন্যে এই পরীক্ষার পদ্ধতির উপর অবশ্যই একটি নেতিবাচক সিদ্ধান্ত নিতে হবে। আলিবাবা, বিটিবি, ঢাকা।